মা, আজ গরুগুলো যেন একটুও কথা শুনছে না। ছোট গাইটা তো আবার খালের পাড়ে গিয়ে আটকে পড়েছিল। আমি না থাকলে কেউ একবার দেখবেও না ওদের দিকে। তুই সকাল সকাল উঠে এত কাজ করিস হিয়া, আমি তোর জায়গায় হলে হয়তো পারতাম না। তুমি আমার জায়গায় না থাকলে কি হতো মা? আমি যে পুরোটা ভেঙে পড়তাম। তুমিই তো আমার সাহস। এই পেটের বাচ্চাটার ভবিষ্যৎ ভাবলে বুক কেমন করে ওঠে। ও কি এই কষ্টের মধ্যেই বড় হবে? হবে না মা, আমি আছি তো। ওর জন্য আমি আমার জীবনটা পাল্টে দেব। তবু এই কষ্ট ওকে ছুঁতে দেব না। দুপুরবেলায় হিয়ার বাবা ও একটা মহিলা আর একটা মেয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাবা, তুমি হঠাৎ? এরা কারা? হিয়া ও রুনু আমার স্ত্রী, আর ওর মেয়ে রিমি। আমি ওদের নিয়ে এসেছি। কি বলছো তুমি? তুমি আবার বিয়ে করেছো আমাদের না জানিয়ে? তুমি এভাবে? আমি এখনো তোমার সন্তানের মা হতে চলেছি, আর তুমি নতুন স্ত্রী নিয়ে এলে? এই সম্পর্ক, এই সংসার আমাকে দম বন্ধ করে ফেলছিল। আমি একটা নতুন শুরু চেয়েছিলাম। আমরা তোমাদের বিরক্ত করতে আসিনি। একটু জায়গা, একটু স্বস্তি চাই। এই ঘরটা তো দারুণ, জানালা আছে, আলোও ভালো আসে। আমি এই ঘরেই থাকব। এটা আমার ঘর। আমি ছোট থেকে এখানে। হিয়া, একটু তো মানিয়ে নিতে হবে। সবাই যদি নিজেদের মতো চলতে চায়, সংসার কি চলে? দিন যায়, রিমির অভিযোগ বাড়ে, মা অসুস্থ, হিয়া সব সামলাচ্ছে, কিন্তু তবুও সব দোষ আসে ওর ওপর। আমার দুলটা নেই, আমি খুঁজে পাচ্ছি না। হিয়াই নিয়েছে নিশ্চয়ই। এত গরিব হলে লোভ তো হবেই। আমি তোমার কিচ্ছু নিইনি। তোমার জিনিস নিয়ে আমার দরকার নেই। মুখের কথা শুনলে তো মনে হয় বেহেশত থেকে এসেছে, কিন্তু অভাবের চাপে মানুষ কি না করে। আমার মেয়েকে দোষ দেওয়ার আগে একবার ভাবো, সে একাই এই বাড়ি চালাচ্ছে। এইভাবে ঝগড়া চলতে থাকলে কেউ এখানে শান্তিতে থাকতে পারবে না। আমি বলছি, তোমরা বরং অন্য কোথাও যাও। এই ঘরটা এখন আর আগের মতো নেই। এক চাদর, কিছু বাসন আর একটা কাঁথা। হিয়া আর তার মা নদীর ধারে হেঁটে যাচ্ছে। মা অন্তঃসত্ত্বা, ক্লান্ত, চোখে বিষাদ। হিয়া পাথরের ওপর বসে মাকে পানি দেয়। পাতা দিয়ে বানানো কুড়ে ঘরের ছাদ টিপ টিপ আওয়াজ তুলছে। হঠাৎ ভেতর থেকে মা গোঙানির শব্দ করতে থাকে। একটি শিশুর কণ্ঠে কান্না, জোরালো, প্রাণবন্ত। হিয়া শিশুটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে। পরদিন ভোর, হিয়া ভাইকে কোলে নিয়ে হাঁটছে। হঠাৎ দেখে একটা গাছ, যার পাতাগুলো ঝলমল করছে সোনার রঙে। হালকা হাওয়া বইছে। এই গাছটা দেখো, এর পাতাগুলো এমন যেন আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ওগুলো সোনা। গাছটাকে দেখলে মন শান্ত হয়ে যায় জানিস। আমি স্বপ্নে এমন একটা গাছ দেখেছিলাম একবার। আজ থেকে এই গাছের নিচে আমরা বসবো, গল্প করব, আর ভাইটাকে নিয়ে খেলা করব। এই গাছটাই আমাদের নতুন সংসার। একদিন এক বৃদ্ধা এলেন জঙ্গলের মধ্যে হিয়ার কুড়ে ঘরে। মুখে ক্লান্তি, চোখে শোক। হিয়া মা, তোর বাবা আর বাঁচবে বলে মনে হয় না। রুনু চলে গেছে, রিমি বিয়ে করে শহরে, ও একা পড়ে আছে ঘরে। কি বোপে ছিল তাই কাটছে। যে মানুষ নিজের সন্তান আর স্ত্রীকে ফেলে দেয়, তার জন্য শেষটা এমনই হওয়া উচিত। মা, ওরা আমাদের কতটা কষ্ট দিয়েছিল, কিন্তু আমি চাই না বাবা একা মরুক। তবু ফিরেও তো যেতে পারি না। ঘুমের মধ্যে হিয়ার মুখটা কষ্টে কুঁচকে যায়। হঠাৎ অন্ধকারের মাঝে একটা কণ্ঠ ভেসে ওঠে। নদীর ধারে সোনার বট গাছের নিচে গুপ্তধন লুকানো। কাল সকালে একা চলে যেও, কাউকে কিছু বলো না। সুযোগ একবারই আসে। এটা কি স্বপ্ন? কিন্তু এত স্পষ্ট কণ্ঠ, সাধুটা কে ছিল? মা, আমি একটু বাইরে যাচ্ছি, মাথাটা কেমন যেন করছে। আবার বেশি দূরে যাস না,
হুঁশিয়ার করে দিলাম। হিয়া নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছায় সেই পুরনো সোনালি পাতা ঝরা বটগাছের নিচে। গাছটা একা দাঁড়িয়ে আছে, শিকড় ছড়িয়ে চারদিকে। এই গাছটা তো সেই স্বপ্নে যেমন দেখলাম। আমি খুঁড়ব। হিয়া কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। আমি গুপ্তধন পেয়েছি, বটগাছের নিচে ছিল। মা, আজ থেকে আমরা আর অবাগা নই, এই স্বপ্ন সত্যি হয়েছে। হিয়া সোনার মুদ্রা পেয়ে খুব খুশি হয় এবং সে বাড়ির দিকে রওনা হয় এবং তারা সুখে শান্তিতে থাকে।